বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে জুলাই আগস্টে শহীদ এবং আহতদের সকলের পরিবারের দায়িত্ব নেবে রাষ্ট্র। দুপুরে নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের চৌয়া এলাকার জুলাইয়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ আরমানের পরিবারের লোকজনের সাথে সাক্ষাৎকালে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি বলেন, আজকে যারা জুলাই আন্দোলনের সুফল পাচ্ছেন, যারা উপদেষ্টা সহ বড় বড় পদ পাচ্ছেন, এমনকি রাজনৈতিক দল গড়ে তুলেছেন, তাদের শহীদদের পরিবারের আরও বেশি খোঁজখবর নেওয়া উচিত। যারা এত কাজের ফিরিস্তি তুলে ধরছেন, যাদের রক্তের উপর এই অন্তর্বর্তী সরকার শহীদদের লিস্ট তাদের কাছে নেই কেন? যাদের রক্তের উপর আজকের সরকার এবং সকলে রাজনীতি করার সুযোগ পেয়েছে, সেই জায়গা থেকে তো মুক্ত করেছে এই আরমান মোল্লা, তার সন্তানকারও এতিমখানায়। যাই হোক, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই দায়িত্ব দিয়ে আমাদের পাঠিয়েছেন, আমরা আপনাদেরকে সেটি জানালাম। ইনশাআল্লাহ বিএনপি যদি ক্ষমতায় আসে, প্রতিটি শহীদ এবং যারা আহত হয়েছেন প্রত্যেকটি দায়িত্ব তখন রাষ্ট্র দায়িত্ব পালন করবে। পলাতক ফ্যাসিবাদী শক্তিকে ফিরিয়ে এনে দেশকে ফের ভারতীয় আধিপত্যবাদী শক্তির কলোনিতে পরিণত করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জুলাই ঐক্য সংগঠনের নেতারা। বাদ-জুমা চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এসব কথা বলেন তারা। তাদের অভিযোগ, ভারতীয় ষড়যন্ত্রের অংশ হিসেবে নানান অজুহাতে জুলাই বিপ্লবের মাধ্যমে গোটা জাতির মধ্যে যে ঐক্য গড়ে উঠেছিল তাতে ভাঙন ধরানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে একটি পক্ষ। আর ওই পক্ষ বড় বড় রাজনৈতিক দলগুলোকেও মাঝে মধ্যে বিভ্রান্ত করে তুলছেন। এতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। অনতিবিলম্বে ষড়যন্ত্রকারীরা নিবৃত্ত না হলে জনগণ ফের ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামবে। গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া পাওনার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা মাহমুদ জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা। সকালে উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় পুলিশের লাঠিচার্জে অন্তত 10 শ্রমিক আহত হয়েছে। তাদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। মাহমুদ জিন্স লিমিটেড কারখানার অ্যাডমিন ম্যানেজার আবু তালেব জানান, কারখানাটি শ্রম আইন অনুযায়ী গত বছর 10 অক্টোবর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এরপর বিজিএমই ও বিকেএম এর সাথে আলোচনা সাপেক্ষে শ্রমিকদের পাওনা নিষ্পত্তি করবে শ্রম মন্ত্রণালয়। ওই কারখানায় কাজ করতে 2000 শ্রমিক। কারখানা নিরাপত্তা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আশুলিয়ায় চাঁদাবাজির অভিযোগে আব্দুল হালিম ও নয়ন নামের 2 জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সরওয়ার আল হোসাইন জানান, আশুলিয়া পলাশবাড়ি বাতানটেক এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজির অভিযোগে 2 জন এবং অন্যান্য এলাকা থেকে ছাত্র জনতার আন্দোলনে গুলি করে হত্যা মামলার আসামি জয়নাল আবেদিন সহ অন্য একটি মামলায় শাহে আলম নামের একজন সহ মোট 4 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ। মেহেরপুরকে ইউনিয়ন কাউন্সিলকে কেন্দ্র করে জেলার বিএনপি সদস্য সচিব কামরুল হাসান সহ নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। ভাঙচুর চালানো হয়েছে সদস্য সচিবের গাড়ি ও বেশ কয়েকটি মোটরসাইকেল। এই ঘটনায় আহত কামরুল হাসান গ্রুপের 6 নেতাকর্মী। আহতরা হলেন মিজান মেনন, চঞ্চল মুকুল, শাকিল, শহীদুল, মিন্টু, সনোয়ার হোসেন। হামলার ব্যাপারে বিএনপির এক গ্রুপ আরেক গ্রুপের উপর দোষারোপ করছেন। ঘটনার বিষয়ে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মেজবা উদ্দিন বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের বিষয়ে এখনও কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। অসহায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণ করা আশ্রয়ন প্রকল্পের ঘর বিক্রির হিড়িক পড়েছে বরিশালের বানুড়িপাড়ায়। মুক্তিযোদ্ধাদের বরাদ্দের ঘরে থাকছেন তাদের স্বজনরা, অথচ প্রকৃত গৃহহীনরা ঘর না পেয়ে কাটাচ্ছে মানবেতর জীবনযাপন। সরজমিনী অনুসন্ধানে পারভেজ রাসেলের রিপোর্টে দেখুন বিস্তারিত।
বিগত সরকার অসহায় দরিদ্র গৃহহীনদের পুনর্বাসনের লক্ষ্যে বানুড়ীপাড়া উপজেলায় কয়েক ধাপে নির্মাণ করেন আশ্রয়ণ প্রকল্প। অনেক পরিবারই বরাদ্দের ঘরে না থেকে মোটা অঙ্কের টাকায় বিক্রি করে চলে যাচ্ছে অন্যত্র। কেউ কেউ আবার ঘর ও জমির দলিল নিয়ে তালা লাগিয়ে কর্মস্থলের দোহাই দিয়ে আসে না মাসের পর মাস। আমি কিস্তি উঠে সামান্য কিছু টাকা দিয়ে আমি ঘরটা রাখছি। এরা ঘরে আসে না, তালা মারা থাকে। অপরদিকে মুক্তিযোদ্ধাদের নামের ঘরে নেই আসল মুক্তিযোদ্ধা। ঘরগুলো ভোগ দখল করছেন তাদের আত্মীয় বা ভাড়াটিয়ারা। আমার চাচার নামে মুক্তিযোদ্ধা, তার নামে ঘরটা বরাদ্দ হয়েছে। তো আমি তার কাছে গেলাম যে কাকা আমার তো থাকার জায়গা নাই, আপনি তো ঘরটা ওখানে পড়ে রয়েছে, আমি থাকি, ঠিক আছে ঠিক আছে থাকো। ঘরটা আমরা নিয়েছি, আমার চাচা হয় ধর্ম বাপ বানাইছে। হ্যাঁ আমরা হ্যাঁ ঘর লাগে না দেখে আমার থাকতে দিয়ে গেছে। স্থানীয় প্রশাসনের দুর্বল তদারকিকে দায়ী করছেন প্রকৃত ভূমিহীনরা। তাদের দাবি বিকৃত ঘর ফেরত এনে প্রকৃত গৃহহীনদের বুঝিয়ে দেয়ার। অনেক মানুষ আছে রাস্তাঘাটে থাকে আনো, কিন্তু তারা একটা ঘর পায় না। যারা টাকা নিয়েছে মূলত এই ঘরদুয়ার বেচিয়া, এই টাকাটা ফেরত দেওয়া হোক। ঘর ভাড়ার ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আমার তহসিলদার সার্ভে সরজমিনে যাবে, ঘরে ঘরে যাবে, তাদের দলিল চেক করবে। যদি কোনো অনিয়ম পায় সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নেব, দ্রুতই ব্যবস্থা নেব। দ্রুত তদন্ত করে প্রকৃত গৃহহীনদের ঘরে তুলে দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। যাদের ঘরবাড়ি কিছুই নেই তাদেরকে আমরা খুঁজে তাদের নামে আমরা বরাদ্দ দেব, এবং যারা যোগ্য ছিল না, যারা যদি পেয়ে থাকে এই তদন্ত করে তাদেরটা বাতিল করা হবে, এবং যারা যোগ্য তাদেরকে আমরা ঘরটা বরাদ্দের ব্যবস্থা গ্রহণ করব। বিগত সরকারের করা আশ্রয়ণ প্রকল্পের এসব ঘরগুলো বরাদ্দ ছিল মুক্তিযোদ্ধাদের। টাকার বিনিময়ে সেগুলো হয়েছে বিক্রি, আর এতে বঞ্চিত হয়েছে প্রকৃত গৃহহীনরা। তাই আগামীতে সরকারের বরাদ্দগুলো যেন হয় সুষ্ঠু, সুন্দর এবং জবাবদিহিতামূলক, এমনটাই প্রত্যাশা এই অঞ্চলবাসীর। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। ভোটার তালিকা হালনাগাদে চট্টগ্রামে নতুন ভোটার বেড়েছে 3 লাখ। হালনাগাদের পর চট্টগ্রাম জেলায় মোট ভোটার সংখ্যা দাঁড়াবে প্রায় 68.5 লাখ। নির্বাচন কমিশনের হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী চট্টগ্রামে নতুন ভোটার সংখ্যা 3,04,283 জন। নতুন ভোটারের মধ্যে 18 বছরের নিচে রয়েছে 77,670 জন। হালনাগাদ তালিকা থেকে মৃত্যুর কারণে বাদ পড়েছেন 93,837 জন। চট্টগ্রাম জেলার স্থানান্তরের কারণে নতুনভাবে তালিকাভুক্ত হয়েছে 24,799 জন। জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ জানান, হালনাগাদে নতুন করে 3 লাখের বেশি নাগরিক নিবন্ধিত হয়েছেন। তাদের মধ্যে যারা 18 বছরের নিচে তারা ভোটদানের যোগ্য হবেন না। যাদের বয়স 18 বছরের বেশি তারা 2026 সালের নির্বাচনে ভোটদানের যোগ্য হবেন। ঈদুল আজহায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক নিরাপদ রাখতে 17টি পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। গতকাল জেলা প্রশাসনের আয়োজনে সড়ক নিরাপত্তা কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন 24 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাসির উদ্দিন লিওন, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব রেজওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হোসেন, যমুনা সেতু নির্বাহী প্রকৌশলী আহসানুল ইসলাম পাবেল ও টাঙ্গাইলের সড়ক ও জনপথ নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমেরি। এবার আমাদের কৃষি। ধান লিচুতে ভরপুর দিনাজপুর জেলা। এ জেলার অর্থনীতি কৃষি নির্ভর। ধানের জেলা হিসেবে দিনাজপুরের সুনাম দীর্ঘদিনের। এ জেলায় শুরু হয়েছে বোরো ধান কাটা। সোনালি শীষে ভরে উঠেছে মাঠ, আর তা ঘিরে শুরু হয়েছে কৃষকের ব্যস্ততা আর আনন্দ। এবার ফলন ভালো, দামও সহনীয়, সব মিলিয়ে কৃষকের চোখে মুখে এখন স্বস্তির ছায়া। প্রতিনিধি মুকুল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিদ উচ্ছ্বাস। দিনাজপুরে শুরু হয়েছে ভোরো ধান কাটার মহা উৎসব। মাঠে মাঠে ছড়িয়ে আছে সোনালী ধানের গুচ্ছ। যেন দক্ষিণা হাওয়ায় দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বপ্ন। অনুকূল আবহাওয়া আর ভালো বীজতলায় এই দুয়ে মিলে আশীর্বাদে হাসছে দিনাজপুরের মাঠ।
প্রতিবছর এখানে গড়ে উৎপাদিত হয় 14 থেকে 15 লাখ টন চাল। আউশ, আমন, বোরো সব মিলিয়ে দিনাজপুর ধানের জেলা। এবার বোরো ধানের বাজার দর বেশ ভালো, তাতে যেন উৎসবের আমেজ আরো গভীর হয়েছে। শুরু থেকেই এ পর্যন্ত আলহামদুলিল্লাহ ওয়েদার ফেভার থাকার জন্য খুব ভালোভাবে আছে, আপদ বালাই খুব একটা নাই। ফলন তো ভালো, এবার পোকামাকড়ের বালাই কম, বেনিফিটটা ভালো হচ্ছে। কৃষকেরা কাঁচি হাতে ধান কাটছে মনের আনন্দে। লাভের মুখ দেখছেন কৃষকেরা, বাজারও ভালো, ফলনও যথেষ্ট। প্রতি বিঘা থেকে মিলছে 45 থেকে 46 মন ধান। লাভ হচ্ছে 15 থেকে 16 হাজার টাকা পর্যন্ত। বড় ধান আবাদ খুব সুন্দর হয়েছে। আমরা ধান কাটা ইতিপূর্বে শুরু করে দিছি। গতকালকার তুলনায় এবার ফলনটা আরো বেশি হয়েছে। ফলন লাভ দিলে ভালো হয়েছে। এই ধানটা মোটামুটি 45 মনের মতন ফলন হবে। 10 থেকে 15 হাজার টাকা বিঘা প্রতি অনেকটাই লাভ হয়ে আসছে, কৃষকরা মোটামুটি খুশি। সদর উপজেলা কৃষি অফিস জানিয়েছে এবছর 20,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এবছর 20,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এখানে আমরা 1 লক্ষ মেট্রিক টন চাউল পাবো বলে আমরা আশা করি। দিনাজপুরের এই সোনালী ধান শুধু ফসল নয়, এটি আশার আলপনা, এ যেন ভবিষ্যতের পথ চলা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় শাহেদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ সরানোর সময় ছোট ভাই জাহেদ ও তার স্ত্রী তাসবিন বিনতে আসলাম ওহিকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত শাহেদ চট্টগ্রাম রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকার মৃত জালাল আহমেদের ছেলে। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাবউদ্দিন বলেন, নিহত শাহেদ ও তার ছোট ভাই জাহেদ পরিবারের সাথে দুবাই থাকত। চান্দগাঁও আবাসিক এলাকায় তাদের 2টি ফ্ল্যাট আছে, একটি ফ্ল্যাট ভাড়া দিয়েছেন, আরেকটিতে গত 2 বছর ধরে তারা 2 ভাই তাদের স্ত্রী সহ থাকতেন। গত বছর বড় ভাই শাহেদের বিবাহ বিচ্ছেদ হয়। তিনি আরও বলেন, তারা আশপাশের লোকজনের মাধ্যমে জানতে পেরেছে ছোট ভাই প্রায় মাদক সেবন করে বাসায় চিৎকার চেঁচামেচি করত। গতকাল তারা 2 ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জাহেদ তার বড় ভাই শাহেদকে বুকে ছুরিকাঘাত করে। 3 ঘটিকার সময় আমরা একটা সংবাদ পাই মোবাইলের মাধ্যমে যে চাঁদগাঁও থানাধীন চাঁদগাঁও আবাসিক বি ব্লকে ছোট ভাই বড় ভাইকে হত্যা করে লাশ নিয়ে চলে যাচ্ছে দেশের বাড়িতে। তথ্যের ভিত্তিতে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই, আমাদের টিম যা। আমরা ঘটনাস্থলে গিয়ে ঘটনার সঙ্গে জড়িত 2 জন আসামি পালিয়ে যাওয়ার সময় তাদেরকে আমরা দাওয়া করে তাদেরকে গ্রেপ্তার করি। গাজীপুরে পোশাক কারখানার এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। পুলিশ ঘাতক স্বামীকে আটক করেছে। বৃহস্পতিবার মহানগরীর সালনা এলাকায় ঘটনা ঘটে। পুলিশ জানায়, গাজীপুর মহানগরের সালনা ইপসা গেইট এলাকায় প্রীতি গ্রুপের গার্মেন্টস কর্মী শারমিন আক্তার ডিউটি শেষে বাসায় ফিরছিলেন। এ সময় শারমিন বাড়ির কাছাকাছি পৌঁছলে তার স্বামী মোজাম্মেল হক তাকে অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। ঘটনাস্থলে তিনি মারা যান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে গাজীপুর থানা পুলিশ। সৌদি আরবের দাম্মাম শহরের একটি ফ্ল্যাট থেকে বাংলাদেশি 2 তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার দাম্মাম শহরের একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। কামরুজ্জামান কাকন ও কামরুল ইসলাম সাগর নামে 2 তরুণ সম্পর্কে ভাই। তারা গাজীপুরের উত্তর ভুরুলিয়ার আদর্শপাড়া একটি ব্যবসায়ী মোশাররফ হোসেন লম্বুরির ছেলে। পরিবারের অভিযোগ, ভালো কাজের আশা দিয়ে বিদেশে নিয়ে গেলেও সামিয়া ইন্টারন্যাশনাল লিমিটেড নামের এজেন্সির প্রতারণার শিকার হন তারা। পরে কর্তৃপক্ষের সাথে দফায় দফায় আলোচনায় বসেও কোনো সুরাহা মেলেনি। তাই পরিবারের দাবি, হত্যাকাণ্ডের পেছনে সরাসরি জড়িত এজেন্সিটি। নড়াইল শহরের রূপগঞ্জ বাণিজ্যিক এলাকায় রাতের আধারে সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা হকার্স মার্কেটের 30টির অধিক টিনশেড দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। সড়ক ও জনপদ বিভাগের উদ্যোগে এসব অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। নড়াইল যশোর সড়কের রূপগঞ্জ হকার্স মার্কেটে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন নড়াইল সড়ক ও জনপদ বিভাগের উপনির্বাহী প্রকৌশলী প্রকাশ চন্দ্র বিশ্বাস, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশিস অধিকারী। নিজ বাড়িতে গ্রাইন্ডিং মেশিনের সাহায্যে দেওয়াল কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে হাউসড আলী নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। সকালে মেহেরপুরের গাংনীর ভরাট গ্রামে মর্মান্তিক ঘটনাটি ঘটে। হাউসের পরিবার সূত্র জানায়, হাউস একজন নির্মাণ শ্রমিক। সে তার নিজ বাড়িতে বৈদ্যুতিক সংযোগ নেয়ার জন্য গ্রাইন্ডিং মেশিন দিয়ে দেওয়াল কাটছিলেন। এ সময় হাউস বিদ্যুতায়িত হন। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানি ইসরায়েল জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম হাসপাতালে গেছে।
দিনাজপুরের পার্বতীপুরে মমিনপুর ইউনিয়নের শালবাড়ি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মালিকুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার শ্বশুর বাড়িতে ধান কাটতে আসে মালিক। এ সময় টিনশেড ঘরের টিনে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। সাভারে একটি সিএনজি পাম্প থেকে গ্যাস নেয়ার সময় ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত 4 জন গুরুতর আহত হয়েছে। গতকাল উপজেলার আমিনবাজার ইউনিয়নের সালেহপুর এলাকার আর সিএনজি পাম্পে ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সিএনজিটি পাম্পের তরল ড্রাম ভর্তি একটি ট্রাকের গ্যাস নেয়ার সময় বিকট শব্দে ট্রাকের সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে 4 জন গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে রাজধানীর শহীদ সরওয়ার্দী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। কুষ্টিয়ার কুমারখালীতে অপারেশন ডেভিল হান্টে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার হয়েছে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবলু ঘোষ। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুলাইমান শেখ জানান, বৃহস্পতিবার রাতে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে গ্রেফতার করে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নারী সংস্কার কমিশনের কোরআন সুন্নাহ বিরোধী প্রস্তাবনা বিষয়সহ 4 দফা দাবি আদায়ের লক্ষ্যে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম চাঁদপুর জেলা শাখা। বাদজুমা জেলা শহরের বাইতুল আমিন জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাসান আলী স্কুল মাঠে এসে শেষ হয়। মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন, সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুর রহমান, মুফতি সিরাজুল ইসলাম। কুষ্টিয়ার ভেড়ামারা পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। সকালে ভেড়ামারা পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ড। সম্মেলনের উদ্বোধক ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। ভেড়ামারা পৌর বিএনপির সভাপতি আবু দাউদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম, রেজা আহমেদ বাচ্চু, ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী। সম্মেলনে আবু দাউদকে সভাপতি, শফিকুল ইসলাম ডাবলুকে সাধারণ সম্পাদক করে ভেড়ামারা পৌর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়। আসন্ন 28 মে ঢাকায় অনুষ্ঠিতব্য তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রস্তুতি সভা হয়েছে। বৃহস্পতিবার ফরিদপুর থানা রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি রফিকুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সৈকত হাসান। আর উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব মাহফুজুর রহমান, সবুজ সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের আয়োজনে আগামী 28 মে হতে যাওয়া ঢাকা, সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর ও কুমিল্লা বিভাগের সমন্বয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের টিএ রোডে স্বপ্নিল কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় প্রস্তুতি সভার সমন্বয়ক যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আনোয়ারুল হক, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লার সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন প্রস্তুতি সভার সহ সমন্বয়ক তাজুল ইসলাম, সহ সমন্বয়ক ডাক্তার বাসিদুর রহমান সোহেল সহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সিরাজগঞ্জের চৌহালি উপজেলায় মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় কমিটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে মহিলা বিষয়ক উপপরিচালক কানিজ ফাতেমার সভাপতিত্বে মহিলা বিষয়ক অফিসার মোহাম্মদ শামীম তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। এ সময় সমাজ সেবা কর্মকর্তা মামুনুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা গিয়াসউদ্দিন উপস্থিত ছিলেন।
রংপুরে জুলাই গণঅভ্যুত্থান 2014 এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে তথ্য অধিদপ্তর পিআইডি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য অফিসার জাবেদ ইকবাল, গণমাধ্যম শাখার উপপ্রধান মোহাম্মদ আলী সরকার, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান, সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান সহ সাংবাদিকবৃন্দ। আলোচনা সভায় রংপুর বিভাগের 8 জেলার অর্ধশতাধিক গণমাধ্যম কর্মী অংশগ্রহণ করেন। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সেমিনার হয়েছে। বৃহস্পতিবার জেলা সমাজসেবা কার্যালয় সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবুল কাশেম। আলোচক ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার নোমান মিয়া, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল কাইয়ুম, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার সখীপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নে পরিষদে মা ইলিশ নিধন থেকে বিরত থাকার জন্য 950 জেলে পরিবারের মাঝে 80 কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ট্যাগ অফিসার ও চেয়ারম্যান এবং মেম্বারদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে চাল বিতরণ করা হচ্ছে। বিতরণকালে উপস্থিত ছিলেন ভেদেরগঞ্জ উপসহকারী কৃষি ও টেক কর্মকর্তা মনিরুজ্জামান, দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সেকেন্দার খান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কামাল হোসেন ব্যাপারী, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইয়াকুব খান, যুবদল নেতা শফিকুল ইসলাম ব্যাপারী, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আকমল হোসেন। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নে পরিষদে উদ্যোগে মা ইলিশ নিধন থেকে বিরত থাকার জন্য এপ্রিল ও মে মাসে 995 জন জেলে পরিবারের মাঝে 80 কেজি করে চাল বিতরণ করা হয়েছে। চাল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাব্বির সাজ্জাদ। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কাশেম, উপজেলা পল্লী উন্নয়ন ও টেক কর্মকর্তা শরীফুল ইসলাম, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মতিন খান, প্রশাসনিক কর্মকর্তা রিমা পাল, ইউপি সদস্য সেলিম মিয়া বাবু ও রেজাউল করিম আরও উপস্থিত ছিলেন। গাইবান্ধার সাদুল্লাপুরে বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় ফেজ প্রকল্পের অবহিতকরণ সেমিনার হয়েছে। সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজন ও বাস্তবায়নে উপজেলা সম্মেলন কক্ষে বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ে প্রকল্পের অবহিতকরণ সেমিনারটি হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ অনিক ইসলামের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা মানিক চন্দ্র রায়ের সঞ্চালনায় আলোচনা করেন জেলা সমাজসেবা উপপরিচালক ফজলুল হক, সহকারী পরিচালক আরিফ হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শাহিনুল ইসলাম, স্থানীয় জামায়াতের নেতা সিরাজুল ইসলাম, বিএনপি নেতা আব্দুস সালাম। জনবান্ধব ভূমি সেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে ময়মনসিংহে 4 জেলায় 3 দিনব্যাপী ভূমি মেলার আয়োজন করেছে ভূমি মন্ত্রণালয়। এ উপলক্ষে বিকেলে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয় সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে লিখিত বক্তব্য পাঠ করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোখতার আহমেদ। তিনি জানান, আগামী 25 থেকে 27 মে 3 দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে 4 জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে অথবা দৃশ্যমান স্থানে সেবা প্রার্থীদের সহযোগিতার জন্য স্টল স্থাপন করা হবে। স্টল থেকে অনলাইনে সেবা প্রদান করা হবে। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার জিয়া আহমেদ সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক আজিম উদ্দিন, ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি আইয়ুব আলী উপস্থিত ছিলেন। নেত্রকোনা সদর উপজেলা শিক্ষক ও কর্মচারী কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের 15তম বার্ষিক সাধারণ সভা হয়েছে। সকালে নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সংগঠনের আয়োজনে ও কালভ এর সার্বিক সহযোগিতায় সভায় অত্র ক্রেডিট ইউনিয়নের সেক্রেটারি তোফাজ্জল হোসেন খানের সঞ্চালনায় অত্র ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান
শফাত আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালভ লিমিটেড বৃহত্তর ময়মনসিংহ 6 অঞ্চলের ডিরেক্টর সাইফুদ্দিন সবুজ সহ আরও বক্তব্য রাখেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক নেতৃবৃন্দ। মাদারীপুরের কালকিনিতে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের 4 জন প্রধান শিক্ষকদের অবসরজনিত বিদায় সংবর্ধনা হয়েছে। সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষক পরিবারের আয়োজনে এই সংবর্ধনা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা আশরাফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান, পৌর জামায়াতের আমির রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। বান্দরবান নাইক্ষ্যাংছড়ি পাহাড়ি এলাকার মেঘের বাড়ি শিশু সনদে টিএনস এর পক্ষ থেকে দানশীল কাজের একটি চমৎকার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পুলিশের ডিআইজি অপারেশনস শফিকুল ইসলাম, পুলিশ সুপার পিবিআই মোহাম্মদ মতিয়ার রহমান, এমডি ওয়াং ডাইরেক্টর মোহাম্মদ কামরুজ্জামান, মাহবুবুর রহমান, ফখরুল হাসান সরকার, স্টার গোল্ড লায়ন ও গোল্ড লায়ন লিডারগণ অন্তত 20 জন কক্সবাজার থেকে 2 ঘণ্টা যাত্রা করে নাইক্ষ্যাংছড়ি পৌঁছান এবং দানশীল কাজে অংশ নেন। বিদ্যানন্দ ফাউন্ডেশনের পরিচালনায় পাহাড়ি এলাকায় বসবাসকারী শিশুদের হাতে টিএনসের পক্ষ থেকে স্পোর্টস সামগ্রী, শুকনো খাবার, দুপুরের লাঞ্চ বিতরণ ও অর্থ সহায়তা করা হয়। শিশুরা পাহাড়ি ফুল দিয়ে সবাইকে বরণ করেন। তারা তাদের ভাষায় গান পরিবেশন করেন স্বাগত জানানোর সময়। এছাড়া শিশুরা নানান ট্র্যাডিশনাল নৃত্য পরিবেশন করেন। এনডি ওয়াং শফিকুল ইসলাম শিশুদের শুভেচ্ছা জানান ও তাদের স্বপ্ন যেন পূরণ হয় সেজন্য আশা ব্যক্ত করেন। এনডি ওয়াংকে বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষ উপহার স্মরণিকা তুলে দেন জামাল উদ্দিন। 46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত নবম অলিম্পিয়াড, নবম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, সেমিনার ও বিজ্ঞান মেলা সম্পন্ন হয়েছে। সকালে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে 3 দিনব্যাপী এই আয়োজনের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। পরে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ প্রকল্প অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মাদকমুক্ত সমাজ করতে ঝালকাঠিতে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। সকালে শহরের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু। এ সময় জেলা ক্রীড়া কর্মকর্তা নরেশ চন্দ্র গাইন, তারুলি বয়েজ ক্লাবের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম রাসেল, জেলা যুবদলের আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, সদস্য সচিব আনিসুর রহমান খান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাজু সহ অনেক উপস্থিত ছিলেন। তারুলি বয়েজ ক্লাবের আয়োজনে এই টুর্নামেন্টে 12টি দল অংশ নেয়। উদ্বোধনী খেলায় অরবিট ক্রিকেট একাডেমি, বরিশাল ও ইন্সপায়ার ক্রিকেট ক্লাব অংশ নেয়। নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে গ্রাসরুটস ফুটবল দিবস এবং বিশ্ব ফুটবল সপ্তাহ উদযাপিত হয়েছে। আজ দুপুরে সদর উপজেলার হামিদপুরে অবস্থিত শামস উল হুদা ফুটবল একাডেমি মাঠে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে বাফুফে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত এইচ.ই. মার্সেলো কার্লোস সিসা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত আউয়ালের সভাপতিত্বে আর উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম, পুলিশ সুপার রৌনক জাহান, জেলা চেম্বার অফ কমার্সের সভাপতি মিজানুর রহমান খান। অনুষ্ঠানে 8 থেকে 14 বছর বয়সী 6 শতাধিক তৃণমূল ফুটবলার অংশগ্রহণ করছেন, যাদের মধ্যে শারীরিকভাবে প্রতিবন্ধী ফুটবলাররাও রয়েছে। সকালে অনুষ্ঠানে অংশগ্রহণকারী ফুটবলারদের নিবন্ধন কার্যক্রম ও জার্সি প্রদান করা হয়। উদ্বোধনের পর অংশগ্রহণকারীদের নিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এছাড়া প্রধান অতিথি ভাষা সৈনিক মুসা মিয়ার ভবনের উদ্বোধন করেন। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে গ্রাসরুটস ফুটবল দিবস এবং বিশ্ব ফুটবল সপ্তাহের উদ্বোধন করা হয়। দেখে তৈরি করতে চাই, গ্রাম পরিবেশ থেকে আমরা তৈরি করতে চাই। তো সেই জায়গাটা আমরা আজকে বেছে নিয়েছি এবং আশা করি আপনাদের মাধ্যমে পুরো দেশ এটা ব্যাপারে জানবে, and সোশ্যাল মিডিয়ার মাধ্যমে AFC FIFA এই একাডেমির ব্যাপারেও জানবে। থ্যাংক ইউ। You can offer to every child the opportunity of
being part of this. That's it. যে সারা বাংলাদেশে যদি আমরা আস্তে আস্তে প্রাইভেট সেক্টর এই ধরনের একাডেমি নিয়ে এগিয়ে আসি তাহলে সারা দেশের ফুটবল উপকৃত হবে।